ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নাম। রাজনীতির অস্থির পথে হাঁটা এক আলোচিত চরিত্র। জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি, মৃত্যু ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি। ৮০ বছরের জীবনে তিনি যেমন খ্যাতির শিখরে উঠেছেন, তেমনি কঠিন বিতর্কের মুখোমুখিও হয়েছেন। তার জীবন কাহিনী যেন এক রাজনীতিকের উত্থান পতনের আলেখ্য। ঢাকার দোহার উপজেলার শাইনপুকুরে নাজমুল হুদার চিরশায়ন। পাশে শয়ন করছেন জীবনের পরম সঙ্গী আইনজীবী সিগমা হুদা, যিনি ৭৮ বছর বয়সে ২০২৪ সালে মারা যান। দীর্ঘ সংসার জীবন, দীর্ঘ কর্মজীবন, দুজনই ছিলেন গড়ায়ের তুলনায় দীর্ঘায়ু, এবং তাদের যুগল উপস্থিতি আইনজীবী সমাজে ছিল মহিরুহের মতো। দুজনের প্রতিষ্ঠিত বড় ল ফার্মটি একসময় ছিল আইন অঙ্গনের অন্যতম কেন্দ্র। বহু তরুণ আইনজীবীর হাতে কলমে প্রশিক্ষণের জায়গা। নাম, সম্পদ, সামাজিক মর্যাদা সব মিলিয়ে তারা ছিলেন সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব। নাজমুল হুদার রাজনীতিতে সক্রিয় প্রবেশ ১৯৭৭ সালে। তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগ দল গঠন করেন। হুদা সেই দলে যোগ দেন। ১৯৭৮ সালে জাগ দল থেকেই জন্ম নেয় বিএনপি। দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে হুদা ছিলেন অন্যতম। ১৯৯১ সালের গণতান্ত্রিক নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০০১ থেকে ২০০৬ মেয়াদে ছিলেন যোগাযোগ মন্ত্রী। একই সময় তিনি দেশে বিদেশে পরিচিতি পান একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে। গ্রেপ্তার, দুর্নীতি মামলা, হঠাৎ এলো 111-এর ঝড়। ২০০৭ সালের ৩রা ফেব্রুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অভিযানে যাদের প্রথম দফায় গ্রেপ্তার করা হয়, সেই ১৫ জন বাঘা বাঘা রাজনীতিকের তালিকায় ছিলেন নাজমুল হুদা। দুর্নীতিবাজ ৫০ জনের যে তালিকা সরকার প্রকাশ করে, তাতে তার নাম ছিল ১৮ নম্বরে। গ্রেপ্তারের পর ধানমন্ডির বাড়িতে তল্লাশিতে টাকা ও বিভিন্ন নথি উদ্ধার হয়। ৫ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে স্ত্রী সিগমা হুদা কান্নায় ভেঙে পড়েন। সেই দৃশ্য তখনকার সময়ের আলোচিত এক স্মৃতি। অভিযোগ ওঠে, যোগাযোগ মন্ত্রী থাকাকালীন তিনি ব্যবসায়ী মীর জহির হোসেনের কাছ থেকে ৩০ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন। মামলার রায়ে তার ৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়। পরে উচ্চ আদালত তা কমিয়ে ৪ বছর করে। ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি রংপুর কারাগারে বসে তিনি দেন ১৫ পৃষ্ঠার জবানবন্দি। সেখানে নিজের জন্ম, পড়াশোনা, পরিবার, বেড়ে ওঠা সবকিছুর বর্ণনা দেন নিখুঁতভাবে। জবানবন্দিতে তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে যে টাকা উদ্ধার করা হয় তা ছিল ওকালতির কাঁচা পয়সা। তিনি ধানমন্ডির বাড়ি, গুলশানে ৫ কাঠার প্লট, বকশীবাজারে পরিবারের জমি, তোপখানা রোডে সিগমা হুদার জায়গা, গ্রামে দালান কোঠা, সব সম্পদের কথা উল্লেখ করেন। নিজের কাছে থাকা মার্সিডিজ বেঞ্জ, ২টি জিপ, টয়োটা কার, আসবাব এসবের কথাও বলেন। ২ মেয়ে অন্তরা সামিলা ও শ্রাবন্তী আমিনার নামে থাকা একটি ফ্ল্যাটের কথাও স্বীকার করেন। জবানবন্দির শেষ ভাগে এসে তিনি নিজেকে নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। রাজনীতির নোংরা আবর্জনা আমাকে দুর্নীতিবাজ বানিয়েছে, আমাকে কলঙ্কিত করেছে। আমার জীবনের যে ক্ষতি হয়েছে তার পূরণীয় নয়। তিনি আরও লিখেছিলেন, আমার সবই ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, পরিবারের সুখ ছিল, কিন্তু কে যেন রাজনীতিতে টেনে এনে সব নষ্ট করে দিল। এখন ভাবছি এ পথে কেন এলাম। এই কে যেন ছিল কি লোভ, নাকি অদম্য উচ্চাকাঙ্ক্ষা? সেই প্রশ্নের উত্তর আজ আর জানা যাবে না। 111-এর রাজনৈতিক ঝড় সামলাতেই তার দলের ভেতরে শুরু হয় দ্বন্দ্ব। ২০১০ সালের ২১শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন। তখন তিনি দলের ভাইস চেয়ারম্যান। ২০১১ সালে তাকে ফিরিয়ে নেওয়া হয়। ২০১২ সালে আবার তিনি নিজেই বিএনপিকে বিদায় জানান। এরপর শুরু হয় নতুন দলের খোঁজ। আবুল কালামকে নিয়ে বানান বিএনএফ, কিন্তু কিছুদিন পর কালামই তাকে বহিষ্কার করেন। পরে তিনি বাংলাদেশ জাতীয় জোট, মানবাধিকার পার্টি একটির পর একটি দল গঠন করেন। ২০১৫ সালে গঠন করেন তৃণমূল বিএনপি, যা পরবর্তীতে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। কিন্তু দলকে সংসদে দেখতে দেখতেই তার জীবনাবসান ঘটে। জীবনের শেষ দিকে নাজমুল হুদার রাজনীতির পথ হয়ে উঠেছিল দ্বন্দ্ব, ষড়যন্ত্র, মামলা আর অপবাদে ভরা এক যাত্রাপথ। প্রশ্নটি তাই এখনো ঝুলে আছে, সেই কে যেন তাকে রাজনীতিতে ঠেলে দিয়েছিল? সেই মানুষটি কি সত্যি অন্য কেউ, নাকি নিজের ভেতরের লোভ আকাঙ্ক্ষায় তাকে এই পথটিতে নিয়ে এসেছিল? উত্তরহীন সে প্রশ্নই তার জীবনযুদ্ধের শেষ উপলব্ধি। এই যে প্রতিদিন নতুন রাজনীতিবিদের উত্থান হচ্ছে, এই উপলব্ধি কিংবা উত্তর হয়তো জীবনের কোনো এক অঙ্কে এসে খুঁজবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।